হ্যালো এভরিওয়ান, ল্যান্ডস্কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের টপিক অফ ডিসকাশন হলো কোভিড-19 এর সেকেন্ড ওয়েভ, টুডে অ্যান্ড টুমোরো অফ কোভিড-19। কোভিড-19 এর সেকেন্ড ওয়েভ নিয়ে এখনো পর্যন্ত সায়েন্টিফিক কমিউনিটিতে যে তথ্য পাবলিশড হয়েছে সেই তথ্যগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো কোভিড-19 এর সিনারিওটা ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখন সবাই মোটামুটি ভাবে অবগত যে প্রতিদিন অক্সিজেনের প্রচন্ড ক্রাইসিস, হসপিটালে বেড নেই বললেই চলে এবং মানুষের একটা নাজেহাল অবস্থার চিত্র ধরা পড়েছে এই কোভিড-19 এর সময়। তো ঠিক সিনারিওটা এই মুহূর্তে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের মধ্যে ঠিক কেমন? আমরা যদি ভারতবর্ষের মধ্যে লক্ষ্য করি, আমরা দেখব লাস্ট এটা আপডেট হয়েছে 9th মেতে, নেচারের একটা রিপোর্ট। সেখানে দেখিয়েছে প্রতিদিন প্রায় 4 লক্ষ করে নতুন কেস ধরা পড়ছে। তো নাম্বারটা হচ্ছে প্রায় 4 লাখ পার ডে ইন্ডিয়াতে। আর যদি পশ্চিমবঙ্গের রিপোর্ট দেখি, এই নাম্বারটাও মোটামুটি কম নয়, প্রায় 20,000। এটাও একটা রেকর্ড এই মুহূর্তে। তো এখন প্রশ্ন উঠছে, কেন এই কোভিড-19 2021-এ এর স্প্রেডিং ক্যাপাসিটিটা এত হাই? কেন এ এত দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে? এর কারণ হচ্ছে করোনার যে নতুন স্ট্রেন, সেই স্ট্রেনটার নাম B1617। এটা একটা মিউটেশন। এই নতুন স্ট্রেনে কিছু মিউটেশন আছে, যে মিউটেশনের জন্য এটা এর প্রিভিয়াস যে স্ট্রেনটা ছিল, যেটা 2020 সময় ছিল, যেটা ইন্ডিয়াতে এতটাও বেশি এফেক্টিভ হয়নি, তার নাম ছিল B1। তো এই স্ট্রেনটার থেকে এই স্ট্রেনটার মধ্যে কি এমন ডিফারেন্স আছে B1617 এর সাথে, যে প্রিভিয়াসলি 2020 যদি আমরা ধরি, আমরা যদি এটাকে 2020 বলি, তাহলে কি এমন ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে কি, রিসেন্ট এটা 3rd মেতে, এখনো প্রিপ্রিন্টে আছে, এনআইভির গ্রুপ অফ সায়েন্টিস্ট লক্ষ্য করেছে যে এর যে স্পাইক প্রোটিনটা থাকে ভাইরাসের মধ্যে, যেটা দিয়ে এটা একটা অন্য হিউম্যান সিস্টেমের মধ্যে ঢোকে, বেসিক্যালি লাংস বা কোলনে এত ইজিলি অ্যাক্সেস করতে পারছে এই ভাইরাসটা, কারণ এর স্পাইক প্রোটিনে একটা মিউটেশন আছে। আর এই স্পাইক প্রোটিনটাই বেসিক্যালি রোল প্লে করে একটা ভাইরাস কিভাবে বা কত ইজিলি একটা মানুষকে আক্রমণ করবে। তো বিকজ অফ, কারণ এই 8টা মিউটেশন, তার জন্য এটা ইজিলি অ্যাক্সেসেবল হয়ে যায় হিউম্যান বডিতে। তো 8 মিউটেশন, 8টা। এবং এত ইজিলি যেহেতু এটা হিউম্যান বডির মধ্যে ইনভেড করতে পারছে, তার জন্য মৃত্যুর হারটাও কিন্তু দিন দিন বাড়ছে। দেখা গেছে যারা 60, 75 এবং 75 ঊর্ধ্বে, তাদের মধ্যে কিন্তু কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনাটা অনেক বেশি। এবং যে কোমরবিডিটিস গুলো এখানে শো করছে, মেল এবং ফিমেল, যদি আমরা উভয়ের দিকেই নজর রাখি, আমরা দেখবো হাইপারটেনশন, কার্ডিয়াক ডিজিজ, হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, কার্ডিয়াক ডিজিজ আছে, সিকেডি আছে। এই চারটে হচ্ছে মেজর মেজর কোমরবিডিটিস ধরা পড়ছে মেল এবং ফিমেলের মধ্যে। তো যাদের মধ্যে এই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সমস্ত কোভিডে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছে, তাদের মধ্যে কিন্তু এই ক্রাইটেরিয়া গুলো বা এই ক্যারেক্টারিস্টিক্স গুলো বা এই কোমরবিডিটি গুলো কিন্তু বর্তমান: হাইপারটেনশন, ডায়াবেটিস, কার্ডিয়াক ডিজিজ অ্যান্ড সিকেডি। তো এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে যে কোভিড-19 এর সেকেন্ড ওয়েভটা এসছে, এই সেকেন্ড ওয়েভের বিরুদ্ধে কি আমাদের ইমিউনিটি কি স্ট্রং এতটাই যে আমরা এখান থেকে সুরক্ষা পেতে পারি? কিভাবে আমরা সুরক্ষা পেতে পারি এই কোভিড-19 এর সেকেন্ড ওয়েভ থেকে? আমাদের যে ভ্যাকসিন গুলো এই মুহূর্তে মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল, তারা কি কোভিড-19 এর সেকেন্ড ওয়েভকে প্রতিরোধ করতে সক্ষম? সেটাই হচ্ছে আমার নেক্সট টপিক অফ ডিসকাশন। তো প্রথমে বলছি আমরা যে যদি আমাদের ইমিউনিটি স্ট্রং হয়,
তাহলে আমরা কিন্তু কোভিড-19 সেকেন্ড ওয়েভের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবো। তো ইমিউনিটিটা কি? ইমিউনিটি কিছুই নয়, আমাদের শরীরের মধ্যে কিছু সেল থাকে যাকে আমরা ইমিউন সেল বলি। এরা এক কথায় গার্জিয়ান অফ আওয়ার হিউম্যান বডি, যারা বাইরের যে কোনো ভাইরাস, প্যাথোজেন যে কোনো যার বিরুদ্ধে একটা স্ট্রং পদক্ষেপ নেয় বলতে পারা যায়, যাতে এই সমস্ত ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যাথোজেন থেকে আমাদের বডিটা সুরক্ষা পায়। সো ইটস জাস্ট লাইক দ্য আর্মি হু প্রোটেক্টস আস এগেনস্ট ফরেন এনিমি অ্যাট দ্য বর্ডার। তো আমরা কিন্তু নর্মালি এদেরকে, আমাদের যে আর্মি যারা আছে তাদেরকে অনেককেই কিন্তু আমরা জানি না যে কে কোথায় পোস্টেড আছে, কে কিভাবে রক্ষা করছে, কতটা এনিমি আক্রমণ করছে, আমরা কিন্তু বাড়িতে বসে কিছুই বুঝতে পারি না। সেই রকম এই ইমিউন সেল শরীরের ভিতরে থাকে, আমরা এদের সম্পর্কে এতটাই ওয়াকিবহাল নই, কিন্তু এরা কিন্তু নিজের কাজটা করে যায়। তো কিভাবে এরা ইমিউনিটি দেয় কোভিড-19 এর বিরুদ্ধে, আমরা এখানে বেসিক্যালি তিনটে সেলের নিয়ে কথা বলবো। এক, মেমোরি বি সেল, আমি এম দিয়ে লিখলাম। এক, প্লাজমা বি সেল, যেটাকে আমরা পি দিয়ে লিখলাম। অ্যান্ড এক, টি সেল, টি দিয়ে লিখলাম। তো প্লাজমা সেলের কাজ কি? প্লাজমা সেলের কাজ হচ্ছে অ্যান্টিবডি সিক্রেট করা। সো এটা একটা জাস্ট একটা ওয়েপন, বন্দুকের মতো বলা যেতে পারে, যারা কোনো প্যাথোজেনকে বাইন্ড করে। এটা যদি একটা প্যাথোজেন হয়, মানে একটা ফরেন পার্টিকেল হয়, সেটা কোভিড-19 ভাইরাস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তাকে বাইন্ড করে এবং ডিস্ট্রয় করে দেয়। আর মেমোরি বি সেলের কাজটা কি? মেমোরি বি সেল অনেক সময় যখনই দরকার হয়, এরা এই প্লাজমা বি সেলে কনভার্ট হয়ে যায় এবং তখন এই প্লাজমা বি সেল অ্যান্টিবডি তৈরি করে এবং এরা প্যাথোজেনকে ডিস্ট্রয় করে। সিস্টেমের ওয়ান অফ দ্য পাওয়ার হাউস। আর সাইড বাই সাইড আর এক ধরনের পাওয়ার হাউস আছে, যাদেরকে বলা হয় টি সেল। এরাও বেসিক্যালি আমাদের শরীরের মধ্যে ইমিউনিটি গ্রো করতে হেল্প করায়। তাহলে আমরা তিন ধরনের সেল দেখলাম, মেমোরি বি সেল, প্লাজমা বি সেল যারা অ্যান্টিবডি তৈরি করে, আর এক ধরনের সেল আছে টি সেল, যারাও আমাদের ইমিউনিটিটা গ্রো করতে হেল্প করে। তো এখন যদি আমরা নিউজ চ্যানেল খুলতে থাকি, আমরা সর্বত্রই দেখবো একটা টার্ম, সেই টার্মটার নাম হচ্ছে হার্ড ইমিউনিটি, রাইট? তো হার্ড ইমিউনিটি জিনিসটা কি, বা একটা পপুলেশনের মধ্যে হার্ড ইমিউনিটিকে গ্রো করাই বা কিভাবে সম্ভব? তাহলে সহজভাবে একটা জিনিসকে দেখুন, এখানে সাপোজ একটা কলোনি আছে, অনেকজন মানুষ এখানে বাস করে, তার মধ্যে একজন ভদ্রলোক এখন কোভিড আক্রান্ত। এই ভদ্রলোক আক্রান্ত, ইনি ধরে নিন 4 জনকে সংক্রমণ ঘটাতে পারেন। 1 2 3 4, তাহলে উনি 4 জনকে ধরুন ঘটিয়েছেন। 1 2 3, আর একজনের হয়তো হয়নি। এবার যে ভদ্রলোকের থেকে সংক্রমণটা ঘটেছে, তিনি কিছুদিন পর সেরে উঠেছেন, তিনি এখন ইমিউন হয়ে গেছেন। তাহলে ইনি এখন ইমিউন, এনার মধ্যে মেমোরি, প্লাজমা, অ্যান্টিবডি সবাই তৈরি হয়ে আসছে, টি সেল সবাই তৈরি এসছে। তো ভদ্রলোক এখন ইমিউন হয়ে আছে, কিন্তু এই 3 জন আক্রান্ত হয়ে গেছে। এইভাবে চেনটা বাড়তে বাড়তে কিন্তু একটা সার্টেন নাম্বার অফ মানুষকে ইনফেক্ট করে ফেলে। কিন্তু যদি এই ভদ্রলোকের মতো অনেকেই যদি ইমিউন হয়ে যান, ইনি ইমিউন, ইনিও ইমিউন, ইনিও ইমিউন, ইনিও ইমিউন, তাহলে কি হবে? এই যে 4 জনকে একটা মানুষ, একটা যে ভাইরাস যে ইনফেক্টেড যিনি ভদ্রলোক হয়ে আছেন, তিনি কিন্তু এই যে 4 জনকে আগে করতে পারতেন, উনি কিন্তু 4 জনকে করতে পারছেন না। এখানে যেহেতু 2 জন, এই ওনার চারপাশে 2 জন ইমিউন হয়ে গেছে, 3 জন ইমিউন হয়ে আছে, একজনকে মাত্র উনি ইনফেক্ট করতে পারছেন। এবারে যদি এই ভদ্রলোক যিনি ইনফেক্ট হয়েছিলেন, তিনি এখন যদি ইমিউন হয়ে যান, কিন্তু উনি দেখবেন ওনার চারপাশে সবাই এখন ইমিউন হয়ে গেছে। ঠিক আছে? তো তাহলে যারা ইমিউন নয়, সেই সমস্ত কিছু মানুষও কিন্তু বাকি মানুষগুলো যেহেতু ইমিউন হয়ে গেছে, তাই তাদের আর কোনো প্রবলেম হবে না। সো দিস ইজ এ কনসেপ্ট অ্যাবাউট হার্ড ইমিউনিটি, যে একটা পপুলেশনের মধ্যে যদি একটা সার্টেন নাম্বার অফ মানুষ ইমিউন হয়ে যায়, তাহলে বাকি যে কিছু পপুলেশনের কিছু মানুষজন পড়ে রয়েছে, তাদের ইমিউন না হলেও চলবে। সো যদি এই পপুলেশনটার দিকে নজর রাখি,
এই একটা কলোনির দিকে নজর রাখি, এখানে এই অরেঞ্জ কালারটা সবাই ইমিউন, এরা সবাই ইমিউন, কিন্তু যারা ব্লু কালার তারা কিন্তু ইমিউন নয়। কিন্তু যেহেতু এখানে একটা ম্যাক্সিমাম নাম্বার ইমিউন হয়ে গেছে, তাই এরা কিন্তু এখন ইমিউন না হলেও এদের কিন্তু কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। এটাই হচ্ছে হার্ড ইমিউনিটির কনসেপ্ট। কিন্তু তাহলে ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশ, যেখানে পপুলেশন প্রায় 135 কোটি, সেখানে হার্ড ইমিউনিটি গ্রো করতে গেলে ঠিক কতটা না মানুষের কে ইমিউন হতে হবে, ঠিক কতটা মানুষকে ইমিউন হতে হবে হার্ড ইমিউনিটি গ্রো করতে গেলে? অনেকে বলে 70%, পেপারে খবরে চারিদিকে যাবেন 70%, কথাটা কিন্তু সেইভাবে ঠিক নয়। হার্ড ইমিউনিটি থ্রেশহোল্ড যদি ডিফাইন করতে হয়, তার ইকুয়েশন হচ্ছে 1 মাইনাস 1 বাই আর নট। আর নট মানে কি? একজন ভদ্রলোক যিনি কোভিডে আক্রান্ত, তিনি কতজন মানুষকে ইনফেক্ট করতে পারেন। ওকে, এখানে বলা আছে তিনি 4 জনকে করতে পারেন। তাহলে হার্ড ইমিউনিটির লেভেলটা কত হবে? 1 মাইনাস 1 বাই 4, তাহলে হবে কত? 4 একে 4, 3 এর 4, আর 3 এর 4 মানে কত? 0.75, মানে 75%। তাহলে যদি একজনের থেকে 4 জনের সংক্রমণ হওয়ার থাকে, তাহলে কিন্তু হার্ড ইমিউনিটি গ্রো করতে গেলে 75% মানুষকে ইমিউন হতে হবে। এটা তো কথার কথা বললাম। কোভিডের ক্ষেত্রে কত হয়? কোভিডের ক্ষেত্রে এখনো পর্যন্ত দেখা গেছে আর নটের ভ্যালুটা 2 থেকে 6 হবে। মানে এই ভদ্রলোক 2 জন মিনিমাম করতে পারে, ম্যাক্সিমাম 6 জন করতে পারে। এই 2 থেকে 6 কেন বলছি? কারণ দেশ বেসিসে, স্ট্রেন বেসিসে এই 2 হবে না 3 হবে না 4 হবে না 5 হবে না 6 হবে, এটা কিন্তু ভ্যারি করে। তো ইন্ডিয়াতে কত? ইন্ডিয়াতে ঠিক এইভাবে কিন্তু আর নটের ভ্যালুটা এখনো জানা নেই, বাট অনেকে মনে করছে আর নটের ভ্যালুটা ইন্ডিয়াতে 3, মানে 1 জন থেকে 3 জনের হতে পারে, এটা ধরে নেওয়া হচ্ছে। এটা কিন্তু এখনো পর্যন্ত পুরো অ্যাপ্রুভড নয়। যদি আর নটকে 3 ধরি, মানে এই ভদ্রলোক 3 জনকে আক্রান্ত করতে পারে, এফেক্ট করতে পারে, তাহলে কত দাঁড়ায়? 1 মাইনাস 1 বাই 3, মানে হচ্ছে 0.67, মানে 67%, মানে অলমোস্ট 70%। তাহলে আমরা যদি এখন তর্কের খাতিরে ধরে নিই যে ইন্ডিয়ার ক্ষেত্রে আর নটের ভ্যালুটা 3, তবেই কিন্তু 70% পপুলেশন ইমিউন হলে হার্ড ইমিউনিটি গ্রো হবে। বোঝা গেল? তো এই হার্ড ইমিউনিটিটা কিভাবে গ্রো হয়? আইদার হতে পারে ন্যাচারাল ইনফেকশন হয়ে কারো রিকভার হয়ে যেতে পারে, কিংবা ভ্যাকসিনেশন হলে হতে পারে। এখনো পর্যন্ত টিল ডেট ভারতবর্ষে প্রায় 2 কোটি ইনফেকশন হয়েছে। 135 কোটির দেশ, আমি বলেছি মোটামুটি 70% হলে হার্ড ইমিউনিটি গ্রো হবে। তো 135-এ যদি 70% করি, আমরা দাঁড়াবো মোটামুটি নাম্বারটা প্রায় 95 কোটি। তা 2 কোটি এখনো পর্যন্ত ইনফেকশন হয়েছে, এখানে অনেকজন মারাও গেছে, প্রত্যেকে কিন্তু ইনফেকশন হয়ে রিকভার হয়নি। তাহলে এই নাম্বারটা যদি এখানে পৌঁছাতে হয়, একটা মানে সময়ের পর সময় লেগে যাবে, এবং কত মানুষ মারা যাবে তার কোনো ইয়েটা থাকবে না। তো এই প্রসিডিওরটা ভারতবর্ষের মতো একটা দেশের ক্ষেত্রে একদমই অ্যাপ্লিকেবল হবে না, বা হতে পারে না। যেটা দিয়ে হার্ড ইমিউনিটি গ্রো করা সম্ভব, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। তো এখন প্রশ্ন হচ্ছে ভ্যাকসিনেশনের স্ট্যাটাসটা ইন্ডিয়াতে ঠিক কি রকম? যদি লক্ষ্য করি, আপ টু 14th of April ভারতবর্ষে 11 কোটি ভ্যাকসিনেশন হয়েছে। 11 কোটি। 2 কোটি ইনফেকশন হয়েছে। তো এখন টোটাল আমি ধরে নিলাম 2 কোটি বেঁচে আছে। তাহলে ইমিউন হচ্ছে কত কোটি? 13 কোটি। আমাদেরকে পৌঁছাতে হবে কত? 95। মানে এখনো প্রায় 82 কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করতে হবে, যদি ইন্ডিয়ার মধ্যে হার্ড ইমিউনিটিকে গ্রো করাতে হয়। ওকে, তাহলে এখন চিত্রটা কিরকম ভ্যাকসিনেশনের? সেন্ট্রাল গভর্নমেন্ট ক্লেম করছে যে তারা প্রতি বছর 54 কোটি করে ভ্যাকসিন তৈরি করতে পারবে, সাপ্লাই করতে পারবে। ভারতবর্ষে হার্ড ইমিউনিটি গ্রো করতে গেলে আমি বলেছি কত লাগবে? 95 কোটি। প্রত্যেকে 2টো করে যদি ভ্যাকসিন লাগে, তাহলে হয় 189 থেকে 190 কোটি।
তো যদি 54 কোটি যদি 1 বছরে বানায়, তাহলে 190 কোটি বানাতে সময় লাগবে প্রায় 3.5 বছর। নাম্বারটা কিন্তু যথেষ্ট বেশি, অনেক সময় ধরে করতে হবে, কিন্তু তাহলেই একমাত্র পাথওয়ে বেঁচে আছে যেটা দিয়ে এই কোভিড-19 থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। একমাত্র এবং অনলি থিং, সেটা হচ্ছে কিন্তু ভ্যাকসিনেশন। ওকে, তাই টোটাল ভারতবাসীকে যদি করতে হয় এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে ক্লেম করছে সেটা যদি সঠিক তথ্য হয়, তাহলে প্রায় 3.5 বছর এখনো সময় লাগবে। এখন প্রশ্ন আসছে কি কি ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে। সবাই জানি কোভ্যাক্সিন, কোভিশিল্ড, প্রত্যেকে এখন নিচ্ছে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড। রিসেন্ট যেটা ইন্ডিয়ার মার্কেটে এসছে সেটা হচ্ছে স্পুটনিক 5। ক্লেম করছে যে একটা ডোজ নিলেই স্পুটনিক 5 এ নাকি ইমিউন হওয়া সম্ভব। তো এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করতে পারি। ওকে, তো ভ্যাকসিন আমরা দেখেছি, ভ্যাকসিন কোভিড-19 ফার্স্ট ওয়েভের পর যখন ভ্যাকসিন দেওয়া হচ্ছিল, একটা গুজব রটেছিল আমাদের সোশ্যাল মিডিয়াতে যে ভ্যাকসিন নিলেও তো আমার হয়ে যাচ্ছে, আমার নিয়ে কি লাভ। আমি বলবো এই গুজবে একদমই কান দেবেন না, কারণ রিসেন্ট রিপোর্ট অনুযায়ী 0.03 থেকে 0.04% পিপলের মানুষের মধ্যে কোভিড-19 হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পর। তো এই রেটটা কিন্তু যথেষ্টই কম। যদি 0.03 থেকে 0.04% মানুষের মধ্যে কোভিড আক্রান্ত হওয়ার পসিবিলিটি থাকে ভ্যাকসিন নেওয়ার পর, নাম্বারটা একদমই নেগলিজেবল বলা যায়। তাহলে একদম গুজবে কান দেবেন না। ডোন্ট লিসেন টু দ্য রিমার্স, কিপ ইয়োরসেলফ ভ্যাকসিনেটেড। তো মেইন মোটোই হচ্ছে কিপ ইয়োরসেলফ ভ্যাকসিনেটেড। কিন্তু এখন যেটা লাখ টাকার প্রশ্ন, যেটা চারিদিকে সবাই বলতে থাকছে, এই সেকেন্ড ওয়েভের যে নিউ স্ট্রেনটা কোভিডের, সেখানে কি আমাদের ভ্যাকসিন গুলো কার্যকর, এই কোভ্যাক্সিন বা কোভিশিল্ড? এটা একদম রিসেন্ট ডেটা, এখনো পর্যন্ত আনপাবলিশ স্টাডি। সেখানে কিন্তু এরা ক্লেম করছে যে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন কিন্তু এফেক্টিভ, এরা কিন্তু নিউট্রালাইজড অ্যান্টিবডি তৈরি করছে। হ্যাঁ, যদিও তারা এটাও স্বীকার করছে যে যে নাম্বারটা দিয়ে তারা এই স্টাডিটা করেছে সেখানে কিন্তু নাম্বারটা কিন্তু কম, এবং 2020 যে স্ট্রেন ছিল সেটার থেকে কিন্তু এর কার্যকারিতাটা একটু হলেও কমেছে, স্মল ড্রপ। তারা কিন্তু বারবার এটা মেনশন করছে, কিন্তু তারা এটাও বলছে যে তাতে কোনো প্রবলেম নেই, যে লেভেলে নিউট্রালাইজড অ্যান্টিবডি তৈরি হচ্ছে তাতে আপনি ইমিউন থাকবেন। তো ভ্যাকসিন নেওয়ার মধ্যে, ভ্যাকসিন নিলে করোনা হওয়ার পসিবিলিটি আপনার কিন্তু কমে যাচ্ছে। তো একটা ভ্যাকসিন নিলেই হবে না দুটো ডোজেই নিতে হবে? নেক্সট প্রশ্ন, যদি আমরা এই স্টাডিটা দেখি সায়েন্স ইমিউনোলজির ক্ষেত্রে, যদিও এরা যে ভ্যাকসিনটা নিয়ে কাজ করেছে সেটা হচ্ছে এমআরএনএ ভ্যাকসিন, এটা একটা মডার্নার ভ্যাকসিন, এমআরএনএ 1273, এই ভ্যাকসিনটা নিয়ে এরা কাজ করেছে। এরা কিন্তু দেখিয়েছে যে যদি ভদ্রলোক, কোনো একজন ব্যক্তি যদি প্রাইমারিলি ইনফেক্ট হয়ে রিকভার করে গেছে, রেড কালারটা রিকভার মানে আগে একবার হয়েছিল বেঁচে উঠেছে, তাদের প্রাইমারি ডোজের পর মানে ফার্স্ট ডোজের পরে যে অ্যান্টিবডি রেসপন্স এবং মেমোরি বিসেল রেসপন্সটা তৈরি হচ্ছে, সেকেন্ডারি ডোজ দিলে সেটা শুধু মেনটেন হচ্ছে, এমন কিছু বেড়ে যাচ্ছে না। তো একটা ডোজ নিলেও কিন্তু কাজ হয়ে যাবে। আর যারা নাইভ, যারা এখনো পর্যন্ত আক্রান্ত হয়নি, তারা যদি প্রাইমারি ডোজ নেয়, তাদের লেভেলটা অফ অ্যান্টিবডি এতটা, মেমোরি বিসেল এতটা, তো যথেষ্টই কম, কিন্তু সেকেন্ডারি ডোজ দিলে সেটা কিন্তু আবার পিকে উঠে যাচ্ছে। তো যারা নাইভ তাদের ক্ষেত্রে কিন্তু দুটো ডোজ নেওয়া আবশ্যক, আর যারা রিকভার্ড একবার হয়ে গেছে তারা একটা ডোজ নিলেও পারেনি, কিন্তু দুটো ডোজ পারলে অবশ্যই কিন্তু নিয়ে রাখবে। তাহলে এই এমআরএনএ যে 1273 যে রেজাল্টটা পাওয়া গেছে, এটা কি আমাদের যেটা হিট ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন, যেটা কোভিশিল্ড বলুন কোভ্যাক্সিন বলুন, এক্ষেত্রে কি কার্যকরী? কোভিশিল্ডের যে কাজটা, যেটা ল্যান্ডসেটে পাবলিশ হয়েছে, তারা কিন্তু বলেছে ফার্স্ট ডোজও কিন্তু যথেষ্ট হাই লেভেলে নিউট্রালাইজড অ্যান্টিবডি তৈরি হয়, অলমোস্ট 91% মতো মানুষের মধ্যে দেখেছে, এবং সেকেন্ডারি ডোজ নিলে প্রায় 100% সবাইকার মধ্যেই কিন্তু নিউট্রালাইজড অ্যান্টিবডিটা তৈরি হয়ে যাচ্ছে। তো মোটামুটি অনেকটাই কোরিলেট করে মডার্নার ভ্যাকসিনের সাথে। তো যেটা বললাম, যদি দুটো ভ্যাকসিন পান অবশ্যই নিয়ে রাখবেন,
কিন্তু যারা একবার যদি তাদের কারো মাইল্ড ইনফেকশন আগে হয়ে রিকভার করে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা নিলেও এখন কিন্তু কাজ চলে যাবে। কিন্তু অবশ্যই যদি পেয়ে যান দুটো ভ্যাকসিনই নিয়ে রাখবেন, দুটো ডোজেই নিয়ে রাখবেন। তো কিছু ছোট্ট ছোট্ট প্রশ্ন এখন সবাইকার মনের মধ্যে হয়তো দানা বেঁধেছে যে আমার সাপোজ কোভিড হয়েছে, তো কতদিন বাদে আমি ভ্যাকসিন নিতে পারি? হুইর গাইডলাইন অনুসারে বলছে ইউ হ্যাভ টু ওয়েট ফর 6 মান্থ। 6 মাস আপনি ওয়েট করে যান, রিকভারি হয়ে যাক ফুললি, তারপর আপনি কিন্তু ভ্যাকসিন নিতে পারবেন। ওকে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, শুড ইউ অ্যাভয়েড অ্যালকোহল আফটার রিসিভিং দ্য কোভিড-19 ভ্যাকসিন? এখনো পর্যন্ত কিন্তু কোনো সেই রকম ভাবে সায়েন্টিফিক তথ্য নেই যে আপনাকে অ্যালকোহল ছাড়তে হবে ভ্যাকসিন নেওয়ার পর। তো এটা আপনার চয়েস, আপনি ছাড়তেও পারেন, নাও পারেন। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা হচ্ছে, ক্যান প্রেগনেন্ট অর ল্যাকটেটিং ওমেন টেক দ্য ভ্যাকসিন? উত্তর হচ্ছে, প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং ওমেন যারা, তারা কিন্তু কোভিড-19 যখন ভ্যাকসিন ট্রায়াল হয়েছিল তার মধ্যে কিন্তু তারা পার্টিসিপেট করেনি। তো সেই রকম কিন্তু কোনো সিওরিটি নেই যে তারা ভ্যাকসিন নিতে পারে কি পারে না। তো আপনারা ওয়েট করে যান, নিশ্চয়ই কিছুদিনের মধ্যে গভর্নমেন্ট থেকে কিছু গাইডলাইন বার করবে, তারপর আপনারা বুঝতেই পারবেন আপনাদের ভ্যাকসিন নেওয়া উচিত কি উচিত না। তো এই টপিকটার আমি এখানেই শেষ করছি। আহ, আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন কোভিড রিলেটেড থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ইওর টাইম। আর এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে সবাই কিন্তু মাস্ক অবশ্যই পরে থাকবেন, হাতে স্যানিটাইজার নিতে থাকবেন ক্রমাগত, আর কিপ ইউর সেলফ ইমিউন, এটা হচ্ছে মোদ্দা গল্প। এবং যদি, যেহেতু মেমোরি বিসেল এবং প্লাজমা বিসেলেই মেন রোল প্লে করে ইমিউনিটির ক্ষেত্রে, তো আমি বলবো কিপ ইউর সেলফ হিউমারালি ইমিউন। হিউমারালি ইমিউন, আপনি হাসি খুশি থাকুন, হিউমারালি ইমিউন থাকুন। ওকে। তো স্টে সেফ, স্টে এট হোম, কিপ ইউর সেলফ ইমিউন, কিপ ইউর সেলফ ভ্যাক্সিনেটেড। থ্যাংক ইউ ফর ইউর টাইম।